প্রস্তাবিত বাজেট জন ও ব্যবসা বান্ধব বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ করতে চায় ঐক্যমত্য কমিশন। স্থানীয় নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক দলগুলোর। ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি। এবং নারীর টানে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর প্রশাসন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে এবং শুরুতেই থাকছে বাজেট প্রসঙ্গ। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও ব্যবসা বান্ধব আখ্যা দিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এই প্রতিকূল অবস্থায় সবার সহযোগিতা চাই। আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, চ্যালেঞ্জের মাঝেও ঘুরে দাঁড়ানো সম্ভব। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, অনেকে বলছেন আমরা আগের ধারা অনুসরণ করেছি, হুট করেই বিপ্লব ঘটানো সম্ভব নয়। তবে একেবারেই ইনোভেশন নেই, সেটাও ঠিক নয়। বাজেট এখনও চূড়ান্ত নয়, এটি উন্মুক্ত থাকবে, সাজেশন নেব, তারপর ফাইনাল হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, আমাদের সামনে পথ কঠিন, তবে আমরা এনবিআরকে পুনর্গঠনের চেষ্টা করছি। পাশাপাশি বিদেশি ঋণ আনার বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে। দু 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে বৃদ্ধি পেয়েছে বিলাসী পণ্য, তামাকজাত পণ্য, নির্মাণ শিল্পের কাঁচামাল, বিদেশি মোবাইল ফোন সহ বেশ কিছু পণ্যের। এছাড়া অন্যদিকে কমতে পারে কৃষি যন্ত্রাংশ, ভূমি রেজিস্ট্রেশন ফি, নিউজ প্রিন্টের কাঁচামাল ও চিনি, দেশীয় উৎপাদিত যন্ত্রাংশের দাম। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। নতুন অর্থ বছরের বাজেটে বেশ কিছু পণ্যের উপর থাকছে শুল্ক ছাড়ের সুবিধা। বাজেটে এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহার করা হতে যাচ্ছে। অপরিশোধিত জ্বালানি তেলের উপর রয়েছে শুল্ক ছাড়। ভ্যাট প্রত্যাহার করায় কমেছে গ্যাস সিলিন্ডারের দামও। কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশে রয়েছে শুল্ক ছাড়। এছাড়া শুল্ক কমানো হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিতেও। এর মধ্যে রয়েছে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, চিনি, ছোলা, ডাল সহ সকল প্রকার মশলায়। বাজেট নিয়ে সাধারণ মানুষের দাবি, নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারলে হবে এ বাজেটের সার্থকতা। 100 টাকার এগেইনস্টে 25 টাকা একটা ট্যাক্স দেওয়া হতো, সেটা বেড়ে এখন 30 টাকায় চলে গেছে। তো মধ্যবিত্তদের জন্য একটা বিশাল চাপের একটা সম্মুখীন হতে পারে। এই জায়গাটা আমার কাছে মনে হয় ওনাদের একটু কনসিডার করা উচিত, একটু রিভিজিট করা উচিত। বাজার কিছুটা স্বস্তি, মশলার দামও কিছুটা কমেছে। তো কোরবানি ঈদ, মশলা, তারপরে তেল, এগুলোর দাম যদি শিথিল থাকে আমাদের সবার জন্য ভালো হয়। আমরা এটাই আশা করব, বাজারটা এভাবে যেন নিয়ন্ত্রণ থাকে। তবে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ এর নির্বাহী পরিচালক মনে করেন, বাস্তবধর্মী এ বাজেট রাজনৈতিক উচ্চাভিলাষী নয়। কৃষিক্ষেত্রে অর্থ বরাদ্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এই বছরের বাজেটটা অনেকটা বাস্তবায়নযোগ্য, উচ্চাভিলাষী নয়। এটা একটা কারণ হতে পারে যে এই সরকার যারা রাজনৈতিক উচ্চাভিলাষ তাদের নাই বলে তারা বাস্তবায়নযোগ্য বাজেট দিছে এবং এরা অনেকটা প্র্যাকটিক্যাল মানুষ এই কারণে। তবে বিভিন্ন বিষয়ের হলো প্রতিক্রিয়া হলো মিশ্র, তবে বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ এবং এটা বাস্তবায়নযোগ্য বলে মনে করি। এই বছর হঠাৎ করে 4-এর নিচে আপনি বরাদ্দ কমাই দিচ্ছেন, বাড়াইলেন তো নাই আর কমাই দিচ্ছেন, এটা আমার কাছে খুবই অস্বাভাবিক মনে হয়েছে। যে জিনিস কম প্রয়োজনীয় জিনিস সেই জনকে আমি ফরেন কারেন্সি খরচ করে আমি ইম্পোর্ট করব কেন, বরং সেটাকে আমি আমার দেশে ইম্পোর্ট না করে দেশকে পেট্রোনাইজ করে এটা দেশে উৎপাদিত হবে। এবারের বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে তামাকজাত পণ্য, নির্মাণ শিল্পের অন্যতম কাঁচামাল। ভ্যাট বাড়ানো হচ্ছে বিলাসবহুল পণ্য, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন সহ ক্রোকারিজ পণ্যের উপরে। এছাড়া মোটরসাইকেল ও এর যন্ত্রাংশ, কসমেটিক পণ্যের দাম বাড়বে এবারের বাজেটে। আমাদের এই পণ্যের দাম বেড়ে গেলে আমাদের বিক্রি আরও কমে যাবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সময় স্বল্পতার কারণে ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে আগামী মাসেই জাতীয় সনদ প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। এদিকে বৈঠকের বিরতিতে স্থানীয় নির্বাচন কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় হওয়া উচিত নয় বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দল নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় এবং জাতীয় নির্বাচন চায়। মুশারফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংস্কারের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে দূরত্ব আছে তা দূর করতেই দ্বিতীয় দফা ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। এর আগে আলাদাভাবে বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসলেও এবারে সব দলকেই একত্রে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি যে কাঠামোগত হয়ে এটা অগ্রসর হবে। শুরুতেই আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জানান, সংসদের উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ প্রক্রিয়া, নারী আসন, সংসদীয় কমিটি ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপ্রণালী নিয়ে বৈঠকে বসেছেন তারা। সংবিধান সংস্কার কমিশন বা নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা মূল প্রস্তাব তো ছিল, সুপারিশ, কিন্তু আলোচনার মধ্যে দিয়ে পরিবর্তিত হয়েছে। সেটাও আমরা অবহিত হব যে পরিবর্তনগুলো কি দাঁড়িয়েছে এবং তার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিতে পারব। এসব বিষয়ে দলগুলোর প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন নয়। স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না এবং সেটাতে জাতীয় ঐক্যমত্য হয়নি কখনো। আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা 4 মাস, এখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা 3 মাস হওয়া উচিত এবং অবশ্যই 4 মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব? এটা কি বাস্তবতা নয়। এর বিরুদ্ধে মত দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। সবার দাবি নিরপেক্ষ সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস এবং তখন সেক্ষেত্রে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন মানে 1 আফটার 1, যেমন 1 মাস আপনি রাখতে পারেন যে স্থানীয় সরকার নির্বাচন হবে। কোনো দল প্রস্তাব দিচ্ছে, আমরা এটা ভেবে দেখছি যে স্থানীয় মানে এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাসের জায়গায় 6 মাস হতে পারে কিনা এই স্থানীয় সরকার নির্বাচনে দেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত, এই ব্যাপারে আমরা একমত আছি। হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে, এটি আমাদের। আমরা যেটা প্রস্তাব করেছি পদ্ধতিগত দিক থেকে একদিনেই আলোচনাটা শেষ না করা, প্রত্যেকটা প্রশ্নেই প্রথম দিন আলোচনা করা, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, যুক্তি তুলে ধরছেন এবং সেই সবের মধ্য দিয়ে আসলে একে অপরের মধ্যে নতুন চিন্তা কিংবা একটা অবস্থানের বদল কিংবা একমত হওয়ার জায়গায় আবার দ্বিমতটা স্পষ্ট হওয়ার জায়গায় তৈরি হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়েও মতবিরোধ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচন এপ্রিলের মধ্যে করার দাবি জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জামাত আমির বলেন, 5ই আগস্ট অভ্যুত্থান না হলে আজও রাজনৈতিক অধিকার ফিরে পেতাম না। ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফ্যাসিজম এখনও বিদায় নেয়নি উল্লেখ করে তিনি বলেন, এই ফ্যাসিজম বিদায় করতে হলে বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা ও সদিচ্ছা প্রমাণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামাতে ইসলামী। জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন, জাতির ভাগ্য নিয়ন্ত্রণের নির্বাচন। এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ, আপনারা জানেন যে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই। এতে জনগণ খুবই কষ্ট পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সদিচ্ছা দুইটারই প্রমাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে এই অভিযোগ জমা দেন তিনি। এ সময় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। শেখ সোহাগের রিপোর্ট। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিজের গুম হওয়ার বিষয়ে অভিযোগ জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, আসাদুজ্জামান ও AKM শহীদুল হক সহ 7 জনকে অভিযুক্ত করা হয়। প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। তবে আরও অন্যান্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে, যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাইড করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার বিচার যেন হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলা যাতে হয় তার জন্য লজিস্টিক সাপোর্ট বাড়ানোর আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট, ইনভেস্টিগেশন টিম বাড়ানো, প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে। বাংলাদেশ ফ্যাসিস্ট আমলে যারা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে তাদের সবাইকে আদালতের মাধ্যমে বিচার চাওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনার অবৈধ ফ্যাসিস্ট রেজিমে যারা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছেন, আমার মতো যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন, যারা পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেছে, যারা বিভিন্নভাবে আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা অপঙ্গত্ব বরণ করেছে, বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়, যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার ঈদ যাত্রার খবর। নারীর টানে ঘরমুখো মানুষ ছুটছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অন্যান্য দিনের চেয়ে যাত্রী গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বেড়েছে দ্বিগুণ। যানজট না থাকলেও যানবাহন চলছে ধীর গতিতে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় এমন চিত্র দেখা যায়। জানা গেছে উত্তরবঙ্গের 17টি জেলার মানুষ প্রতি বছর ঈদ আসলেই চন্দ্রা এলাকা দিয়েই বাড়ি যান, যার ফলে ভোগান্তিতে পড়তে হয় তাদের। ছোট ছোট অনেক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে, ফলে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন নানান শ্রেণী পেশার মানুষ। ঈদের রাজধানী সহ পুরো দেশে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ছুটি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ঈদ যাত্রায় যাত্রী ছদ্মবেশে ডাকাত ঠেকাতে বাসে ওঠার সময় তোলা হবে ছবি, বাসে থাকবে প্রশাসনের টেলিফোন নাম্বার। সচিবালয়ে পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। আসন্ন ঈদুল আজহা নারীর টানে বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সচিবালয় পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধির সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবারও যেন ঈদের যাত্রাটা নির্বিঘ্নে হয়। এই বৈঠক শেষে বাড়ি ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার যেন যাওয়ার পথে এবং ফেরার পথে একই ভাড়া, মানে যেটা সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া, ওই ভাড়াটা নেয়। এই জন্য এবং এই যে শিমুল ভাইয়েরা আছেন, এরা সবাই এগ্রি করছে যে আমরা কোনো অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি নিব না। এবার কিছুটা ভিন্ন চিন্তা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাসে যাত্রী ছদ্মবেশে ডাকাত ঠেকাতে তোলা হবে ছবি। এবার যদি কোনো যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবারই ছবি নেওয়া হবে। অনেক সময় যাত্রী ছদ্মবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে, এই জন্য সবারই ছবি নেওয়া হবে। এবং এই ছবিটা শুধু যেই সময় একেবারে লাস্ট, যেমন ধরেন আমিন বাজার থেকে আর তারা কোনো যাত্রী নেবে না, তা আমিন বাজারে ছবি উঠে বাসের দরজা তারা বন্ধ করে দেবে। এছাড়া যাত্রীদের যথাযথভাবে ভাড়া নিশ্চিত করতে গঠন করা হয়েছে তদারকি কমিটি। কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই বিষয়ে আমরা পুরোটা সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী ভাটারা থেকে 100 ফিট সড়কের বেহাল দশা। মূল সড়ক থেকে অলিগলি সর্বত্র এবড়ো থেবড়ো আর খানাখন্দে ভরা। কোথাও আবার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধ হওয়ার জোগাড়।
এই সড়ক উন্নয়নের নামে খনন করে ফেলে রাখা হয়েছে কয়েক মাস ধরে। চলাচলে প্রায় অযোগ্য সড়কে সাধারণ মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। রাস্তার মধ্যে স্তূপ করে রাখা হয়েছে খননের মাটি। উন্মুক্ত অবস্থায় বিপজ্জনকভাবে পড়ে আছে সুয়ারেজ লাইনের একাধিক পয়েন্ট। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিশু, বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দাদের। সড়কের এমন নরক যন্ত্রণায় জনজীবনে যখন নাভিশ্বাস, তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাধারণ মানুষের। তারা বলছেন, রাস্তা ভাঙাচোরা, হাঁটাচলা করাই যায় না। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আনার মতো অবস্থাও নেই। কাজের তো নির্দিষ্ট নিয়ম থাকবে, তবে কে কাজ করছে সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব খারাপ, জায়গায় জায়গায় ভাঙ্গা। এই যে এদিক দিয়েও অনেক ভাঙ্গা আছে। তারপর সাইদনগর মোচর আছে, ওই জায়গাও অনেক ভাঙ্গা। গাড়ি উল্টে যাচ্ছে, ট্রাক উল্টে যাচ্ছে, গরুর গাড়ি উল্টে মানুষ মরে যাচ্ছে, তো কোনো খোঁজ খবরে রাখছে না কোনো ব্যাপারে। মেট্রো রেলের কাজ করতে যায় কাইটটা যে অবস্থায় ফালাই দিয়ে গেছে, এটা মানুষ চলার মতন তো ব্যবস্থা নাই। রাজধানী তুরাগ থানার নলভোগ বালুর মাঠ সংলগ্ন এলাকায় বিএনপি ও যুব দলের 40 থেকে 50 জনের সংঘবদ্ধ চক্র একই এলাকার নাজিম ও তার ছেলে মামুনকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী মামুন বলেন, তাকে এবং তার বাবাকে বাসা থেকে তুরাগ থানার নলভোগ বালুর মাঠের ডেকে নিয়ে যায় আনোয়ার, জুয়েল। এরপর তারা গাড়ি প্রতি 2000 টাকা তোলার কথা বলে এবং এলাকায় ইয়াবার ব্যবসা করতে বলে। রাজি না হওয়ায় এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। তখন গোলাপ, আনোয়ার ও তাদের সহযোগীরা এলোপাথারি মারধর শুরু করে। পরে পুলিশে খবর দিলে তারা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার চান এলাকাবাসী। এবার সারা বাংলা প্রসঙ্গ। কোরবানির ঈদ উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়েছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। এতে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়ে 500 টাকা। প্রতি বছরের মতো এবারও জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে 25টি ওয়াগনে 400 গরু নিয়ে প্রথম ট্রেন রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। ব্যবসায়ীরা বলছেন, ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি এড়ানো যাবে যানজটের ভোগান্তি ও ঝুঁকি। রেলওয়ে স্টেশন মাস্টার জানান, জামালপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 8000 টাকা। প্রতিটি ওয়াগনে নেওয়া যাবে 16টি গরু। আর সুবিধা বেশি পাওয়ায় গরু পরিবহনে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ার কথা জানান তিনি। রাস্তায় যাতায়াতের সময় সিন্ডিকেট হয় এবং সাদাবাজ, ছিনতাইকারী এ ধরনের ভয় ভীতি থাকে এবং গরুও দুর্বল হয়ে যায় তাকে গেলে, এবং ট্রেনে গেলে আমাদের এই ধরনের কোনো সমস্যা থাকে না। গরুর নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, আমরা নিরাপত্তা পাইবে প্রত্যেক বছর আমরা ট্রেনে গরু নিয়ে যাই। ট্রেনে গরু নিয়ে গেলে ঝুঁকিপূর্ণ কম হয়। নিরাপত্তার জন্য তাকে গেলাম না, ট্রেনে নিরাপত্তার জন্য আরামের জন্য এবার ট্রেনে গরু নিয়ে যাইতেছি। ওইবার অন্য বছর ট্রেন তাকে নিয়ে গেছি, তাকে রাস্তার মধ্যে চিন্তাই হয়, আবার চিন্তাই হয়ে গেছে, এই জন্য ট্রেনে নিরাপত্তা এই জন্য ট্রেনে যাইতেছে। শুধু একমাত্র ইসলামপুর বাজার টু। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। সকাল 9টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি আম বোঝাই পিকআপ ভ্যানকে পেছন থেকে অপর একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছেন। এই পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা নিয়ে যমুনা ব্যাংক পদার্পণ করল 25 বছরে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় সহ সকল শাখা ও উপশাখায় এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। সমৃদ্ধির এই পথচলায় সাথে থাকার জন্য ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত সকল গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। উত্তরাঞ্চলে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ তথ্য জানিয়েছেন প্রতিনিধি সাজু মিয়া। আমরা দেখেছি যে এখানে এই হাটে যে কুরবানির যে
পশু কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে যে দরদাম সেটা কিন্তু জমে উঠেছে। এবং হাটের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা জানাচ্ছিলেন যে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুসারেই কিন্তু হাটে গরু উঠেছে। আমার সঙ্গে রয়েছেন একজন হাট কর্তৃপক্ষ, আমরা তার কাছে জানতে চাবো যে আপনাদের এই হাটে কেমন কুরবানির পশু উঠেছে এবং কেনা বেচা কেমন হচ্ছে? আমাদের হাটে অনেক গরু পশু আছে, ওই জন্য খুব ভালো লাগতেছে, কিন্তু অনেক কেনা বেচা হচ্ছে, খুব ভালো কেনা বেচা হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে শুনলেন যে এই হাটে গরুর যে তুলনামূলকভাবে অনেক বেশি উঠেছে এবং কেনা বেচাও বেশ ভালো জমে উঠেছে। তবে আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে কুরবানির হাটে সবচেয়ে বেশি যে চাহিদা সেটা হচ্ছে 70 থেকে 1,20,000 মধ্যে যেগুলো ষাঁড় গরু রয়েছে সেগুলো ষাঁড় গরুর দাম অত্যন্ত কম এবং এই ষাঁড়গুলোর কিন্তু চাহিদা বেশি। তবে 1.5 লাখ থেকে শুরু করে 4 লাখ পর্যন্ত যেগুলো ষাঁড় গরু রয়েছে সেগুলো ষাঁড় গরুর ক্রেতা কিন্তু খুব একটা চোখে পড়ছে না। এমনটাই ছিল বগুড়ার দাড়িদহ বাজারের কুরবানির হাট থেকে কুরবানি পশুর সর্বশেষ খবরাখবর। জানাবো খেলার খবর। আইপিএলের 18তম আসরের ফাইনাল আজ। শিরোপা জেতার লড়াইয়ে রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। এর আগে 17টি আসর শেষ হলেও এবারে ফাইনালিস্টদের কারোই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। বেঙ্গালুরু এবং পাঞ্জাব এর আগেও 4 বার ফাইনালে উঠেছিল, কিন্তু বারবারই তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। আইপিএলের শুরু থেকেই বেঙ্গালুরু হয়ে খেলছেন বিরাট কোহলি। ভারতীয় দলের সুপারস্টার এখনও আইপিএল শিরোপা জিততে পারেননি, তা মেনে নেওয়া কষ্টের। ক্যারিয়ারের শেষ বেলায় তার সামনে আরও একটি সুযোগ এসেছে। এবার ভাগ্য কি কোহলির সহায় হবে, নাকি নিয়তি কি সত্যি ঠিক করে রেখেছে সেটা? পিঠে 18 নম্বর জার্সি পরা মানুষটিকে 18তম মৌসুমে এসে একটি ট্রফি কি দেবে? কোহলির ভাগ্যে কি লেখা আছে সেটি জানা যাবে আজ রাতে 8টায়। খেলা শুরু হওয়ার পর এক এক করে ইঙ্গিত আসতে থাকবে। অন্যদিকে পাঞ্জাব হেরে গেলে সেটি হবে প্রতিশ্রুতির ভেঙে পড়া। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে হবে। প্রস্তাবিত বাজেট জন ও ব্যবসা বান্ধব, বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা। বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ করতে চায় ঐক্যমত্য কমিশন। স্থানীয় নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক দলগুলোর। ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি। এবং নারীর টানে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর প্রশাসন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক